সচিবালয়ে আগুনে পড়ল ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি ৩ দিনে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হাসিনা সরকারের অপকর্মের ফাইল গায়েবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে, দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও, নিরপেক্ষ তদন্তের দাবি। বিডিআর হত্যা তদন্ত দলে থাকবেন বিদেশি আইনজ্ঞ, অন্য দেশের সম্পৃক্ততা পেলে করা হবে দায়ী। প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান ৩ মাসেই কাজ শেষ করার আশা। সংস্কারের পাশাপাশি দিতে হবে নির্বাচনের রোডম্যাপ, সরকারের প্রতি আহ্বান জামাত আমিরের। বললেন, ভারতে বসে এখনো ষড়যন্ত্র লিপ্ত স্বৈরাচার ও তার দোসররা। এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ও 2 বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। 92 বছর বয়সে দিল্লির হাসপাতালে মৃত্যু। নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর শোক প্রকাশ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পড়ল 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। গভীর রাতে 7 নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 6 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে। সহায়তা ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। কাজ করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলামিন তুষারকে সঙ্গে নিয়ে মনির হোসাইনের রিপোর্ট। দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার রাত 1:52 হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলা পর্যন্ত। শুরুতে বিভিন্ন তলায় কয়েকটি আলাদা স্থানে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও 11টি ইউনিট। সহায়তায় যুক্ত হয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। ভোরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকও। জানান, সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আগুন লাগার 6 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ থেকে 9ম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন 3 উপদেষ্টা। জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের নথির কোনো ডাটাবেজে না থাকায় সেগুলো উদ্ধার সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। গভীর রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ, যেখানে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 8 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন 3 উপদেষ্টা। জানান, 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উৎস কি, কারণ কি
এটা তারা আমাদেরকে 3 দিনের মধ্যে জানাবেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া 5 মন্ত্রণালয়ের নথির মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে কোনো ডাটাবেজ না থাকায় সেগুলো উদ্ধার করা সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। এদিকে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার দুর্নীতির নথি পাওয়া গিয়েছিল বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সেগুলো পুড়ে গেলেও পিরোজপুর থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পিরোজপুর জেলায় অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামে সংগ্রহ করা হয়ে গেছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ের একটি ভবন ভূষীভূত হওয়ায় পুরো সচিবালয়ে নেমে আসে স্থবিরতা। বেশিরভাগ ভবন বিদ্যুৎহীন থাকায় কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারেননি। এদিকে বৃহস্পতিবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকালে। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের 5টি গেট বন্ধ করে বুধবার রাত থেকেই সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সচিবালয়ে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে 10টার দিকে খুলে দেওয়া হয় 5 নম্বর ফটক। পরে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা পায়ে হেঁটে প্রবেশ করেন সচিবালয়ে। কিন্তু সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎবিহীন ও লিফটগুলো বন্ধ থাকায় বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অফিস করতে পারেননি। ফলে কাজের ক্ষেত্রে দেখা দেয় স্থবিরতা। এ অবস্থায় প্রবেশের কিছুক্ষণ পরেই কর্মকর্তা কর্মচারীরা বাইরে বেরিয়ে আসতে থাকেন। অগ্নিকাণ্ডের সময়ে সচিবালয়ের ভেতরে অবস্থান করা প্রত্যক্ষদর্শী সহ কর্মচারীরা বাইরে বেরিয়ে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। ভিতরে গেলাম দেখতে, তো দেখলাম তারা অনেক দ্রুতই কাজ করছে, অনেকগুলো ফ্লোর পড়ছে, 6, 7, 8, 9 তলা পর্যন্ত মানে পুরো ফ্লোর পড়ে গেছে আর কি। বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই, মানে ঢুকতেই দিচ্ছে না। ভিতরে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এখন ওই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, আর এখন আমাদের ভবনের লিফট বন্ধ। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। পরে গণমাধ্যমকে তিনি জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখার পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। ভিতরে পড়েছে অফিস এবং করিডোরে অনেক ক্ষতি হয়েছে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে, এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটি এত দ্রুত নিরূপণ করা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার নয়নের, কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগলে ডাক পড়ে সেখানে যাওয়ার। আগুন নেভাতে যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তখনই নয়নের প্রাণ কেড়ে নেয় বেপরোয়া ট্রাক। বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দফতরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার দায় স্বীকার করে দ্রুতই দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে, ফায়ার ফাইটারদের দৌড়ঝাঁপ। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন সোয়ানুজ্জামান নয়নও, যুক্ত হন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে। বৃহস্পতিবার সকালেই ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই গুছিয়ে রেখেছিলেন ব্যাগ, কিন্তু তার হলো না। বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আল্লাহ তো তার আগে নিয়ে গেল। সেফটি যদি আরো বেশি দিতেন, রাস্তা ব্লক করে টোটাল কাজ তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইতেন, তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন সে হয়তো হতো না। আল্লাহু আকবার। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এই দুর্ঘটনায় ব্যর্থতার জন্য দায়ী করা হয় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার। দুর্ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। ভালো ছিল ছোট হাতে, আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমার ফজরের নামাজ পড়িয়াতে আমরা হতাশ হয়ে গেছি। নিহত সোহানুজ্জামান নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ড সাধারণ কোনো দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি দাবি করেন, শেখ হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে তদন্ত চলায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেন সার্জিস। এ ঘটনায় আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কার্যালয় পুড়ে গেছে। সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনাকে দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। নেতারা বলছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে পরিকল্পিত আগুন দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ঘটনা তদন্ত করে সত্য উদ্ঘাটনের আহ্বান তাদের। সচিবালয়ে লাগা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন পরিকল্পিত ঘটনা। শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে এই কাজ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি তার। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, সচিবালয়ে আগুনের সঙ্গে জড়িতদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতারের আইনের আওতায় আনা হলো না? এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নেব না। শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বক্তারা। শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে আইনের আওতায় আনতে হবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাতভর আগুন জ্বলবে আর গোয়েন্দা সংস্থা জানবে না, তা হতে পারে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সচিবালয়ের সামনে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি। এছাড়া দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, দুর্নীতির প্রমাণ নষ্ট করতেই অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে। রাতভর আগুন জ্বলবে আর গোয়েন্দা সংস্থা জানবে না, এটা তো হতে পারে না। এটা তো বাংলাদেশ না, আমাদের হৃদয় অনেক আগুন। 16 বছর ধরে যে পতিত সরকার যে অন্যায়গুলো করেছে, সেই দলিল দস্তাবেজ কোথায় কোথায় কি চুক্তি করেছে সেগুলো কেন ছিল, সেগুলো সব পুড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা ছাড় দেবো না। কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন, তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন, নথিপত্র পেয়েছিলেন। আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার জন্য এবং আরও যে সমস্ত জায়গায় বিচার প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। রাজধানীতে আগুনের ঝুঁকিতে রয়েছে ২৫০০ ভবন। এজন্য অপরিকল্পিত নগরায়নকে দুষছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক
দুর্ঘটনা এড়াতে ভবন সংস্কার, শহর জুড়ে ফায়ার হাইড্রেন্ট বসানো সহ সচেতনতা তৈরির দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে সরকারি সংস্থার গাফিলতি ও তদারকির অভাবকে বিবেচনায় রেখে সমন্বয়হীনতা দূর করার পরামর্শ নগরবিদদের। বিস্তারিত সাইফুল রুদ্র রিপোর্টে। নিমতলী, চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের পর চলতি বছরের 29 ফেব্রুয়ারি ঢাকা ফায়ার ট্র্যাজেডিতে যোগ হয়েছে আরও একটি নাম, বেইলি রোডের গ্রিন কোজি রেস্টুরেন্ট। সবশেষ উত্তরার লাভলেন ও বনানীর কড়াইল বস্তি। এর আগে 2023 সালের 4 এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। একই দিন বঙ্গবাজার কমপ্লেক্সের পাশাপাশি আরও 4টি বিপণী বিতান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে, শুধু রাজধানীতেই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে 2600-রও বেশি ভবন। এর মধ্যে রয়েছে বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন। গণমাধ্যমের ভবনও রয়েছে এই তালিকায়। ছোট পরিসরে অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও প্রস্তুতি থাকলেও বেশিরভাগ ভবন পুরনো হওয়ায় রিজার্ভার বসানো সম্ভব নয় বলে জানান ভবন মালিক ও ব্যবসায়ীরা। আমাদেরকে বলা হচ্ছে যে হাইড্রেন্টটা আপনারা নিজেরা লাগাবেন এবং রিজার্ভারটা নিজেরা তৈরি করবেন। সরকারি উদ্যোগে প্রত্যেকটা মার্কেটের সামনে যদি ফায়ার হাইড্রেন্টগুলো বসানো হয় তাহলে এটার থেকে মনে হয় পরিত্রাণ পাওয়া সম্ভব। স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ রাখতে সমাধানের পথ খোঁজা জরুরি। যত গাইডলাইনই বলেন, সচেতনতা যদি না থাকে, ক্লায়েন্ট যদি এটাকে না মানে, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসই খাতা কলমেই থেকে যাবে। গ্যাসের লাইনের লিকেজ নিয়ে সারা ঢাকা শহরে পুরো সিটি ওয়াইড কি কোনো কাজ হয়েছে? কাজ তো হয়নি। তার মানে লিকেজ এখনও আছে। অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে তুলনামূলক নিরাপদ করার জন্য আমাদের যে মেকানিজমটা কেমন হবে সেটা আমাদের তৈরি করা দরকার। ফায়ার সার্ভিসের যদি নোটিশের বাইরে কোনো করণীয় না থাকে তাহলে করবেটাকে? অপরিকল্পিত নগরায়নের কথা উল্লেখ করে অন্যদের পাশাপাশি নিজেদের দায় স্বীকার করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। রাজু যখন কোনো প্ল্যান পাস করে তার আগে কিন্তু তার ফায়ার সেফটি প্ল্যানটা আমরা অনুমোদন করেছি কিনা সেটা কিন্তু তারা দেখে এবং আমাদের এনওসির উপর ভিত্তি করে অনুমোদন দেয়। কঠোরতার পাশাপাশি মানুষকে সচেতন করাটাও ইম্পর্টেন্ট এবং যদি হাইড্রেন্ট স্থাপন করা যায় তাহলে আমাদের ফায়ার ফাইটিং কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। ডিটেইল এরিয়া প্ল্যান তৈরির আগে ফায়ার সার্ভিসের মতামত নেওয়া হয়নি উল্লেখ করে মহাপরিচালক জানান, ড্যাপে অগ্নিঝুঁকি মোকাবিলা ও অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও তা অন্তর্ভুক্ত করারও প্রস্তাব রাখা হবে এই সংস্থার পক্ষ থেকে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অনুমান নয়, যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই বিডিআর হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেন, তদন্ত কাজে স্বচ্ছতা আনতে নিয়োগ করা হবে বিদেশি আইনজ্ঞ। আর হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বিদেশে থাকা ব্যক্তিদের দেশে ফেরানো না গেলে বিদেশেই জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র, প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠিত হয়। বৃহস্পতিবার বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত হয় কমিশনের প্রথম বৈঠক। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাংবাদিকদের জানান, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে তদন্ত কাজ চালাবেন। আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। কমিশন প্রধান বলেন, হত্যাকাণ্ডে জড়িত কেউ বিদেশে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানোর চেষ্টা করা হবে। প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। অনুমান নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমাদের নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। এছাড়া কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টার মর্যাদা দেওয়ার পাশাপাশি সদস্য সহ তদন্তে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর সঙ্গে জড়িত এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকার আশুলিয়ায় গুলি করে 6 জনকে হত্যার পর প্রিজন ভ্যানে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার এ দৃশ্য কোনো না কোনো মাধ্যমে দেখেছে সবাই। বর্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আলাদা একটি মামলাও হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাশ পোড়ানোর সঙ্গে সরাসরি জড়িত 2 পুলিশ সদস্যকে বুধবার গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে কনস্টেবল মুকুল চোকদারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আশুলিয়ার ঘটনাসহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে। তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, যে অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। তদন্তে শেখ হাসিনার গণহত্যার নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ উঠে এসেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা সেটা প্রমাণিত হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আসামিদের গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের ব্রিফিংয়ে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে 2.5 শতাধিক মামলা হয়েছে। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নাম করিয়ে নেয়ায় হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার। দুদক মহাপরিচালক জানান, 6,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3,181 কোটি টাকা জমা এবং 3,180 কোটি টাকা উত্তোলন করেছেন। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরির অপরাধে নওগাঁ আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বাস্তবভিত্তিক ও মৌলিক সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচনের আগে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। খুলনার কয়ের রায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে নিজেদের শক্তির জানান দিতে দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এবার খুলনার কয়রায় কর্মী সভায় অংশ নিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে কপোতাক্ষ কলেজ মাঠে সভাস্থল কানায় কানায় ভরে ওঠে কর্মীদের সরব উপস্থিতিতে। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে সেলিউট জানাই। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এর আগে সকালে ডুমুরিয়ার 18 মাইল ও পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসন করা যাবে না। দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে। দেশের মানুষ বুকে মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ করার নেতৃত্ব যুব সমাজের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। শেখ হাসিনা সরকারের ক্রমাগত চাপে দেশ ছাড়ার এক যুগ পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিমানবন্দরে নেমে দেশ পুনর্গঠনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বিচার ব্যবস্থা ধ্বংস করে গেছেন উল্লেখ করে সামনের দিনগুলোতে দেশের আইন অঙ্গনে ভূমিকা রাখার প্রত্যাশার কথা জানান প্রবীণ এই আইনজীবী। প্রায় 11 বছর পর লন্ডন থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরেন জামাতে ইসলামী ও এবি পার্টির সাবেক নেতা আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগ সরকারের চাপের মুখে 2013 সালের ডিসেম্বরে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তিনি। ফ্লাইট অবতরণের কয়েক ঘন্টা আগে থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভিড় বাড়ে অনুসারীদের। কারো কারো হাতে ছিল ফুল, ব্যানার ও পোস্টার। 24-এর গণঅভ্যুত্থানে আত্মত্যাগী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ পুনর্গঠনে ঐক্যের আহ্বান জানান আব্দুর রাজ্জাক। আমাদের এই যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছে। 3টা বিষয়ে যদি জাতি একমত হতে পারে, 1 নম্বর হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, 2 নম্বরে হচ্ছে গণতন্ত্র, আর 3 নম্বরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকে পড়ে পর্যটকবাহী এমভি গ্রিন লাইন জাহাজ। 3 ঘন্টা পর বৃহস্পতিবার রাত 10টার দিকে 72 জনকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা। পরে তাদেরকে 3টি বাসে করে কক্সবাজারে পৌঁছে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি গ্রিন লাইন নামে পর্যটকবাহী জাহাজটি বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের আগে জাহাজটি সেখানে পৌঁছায়। পরে বিকেল 4টার দিকে সেন্ট মার্টিন দ্বীপে জেটি ঘাট থেকে 72 জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। কিন্তু টেকনাফের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে যায় ইঞ্জিন। আটকে পড়ার খবর ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় কোস্টগার্ড স্টেশনকে জানান জাহাজটির ক্রু সহ সংশ্লিষ্টরা। প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড। এরপর জাহাজটি সাগরে থাকলেও যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় উপকূলে। বড় আকারের ঢেউ এসে পুরো জাহাজটাকে ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা। জাহাজের সামনের গ্লাস অনেক জায়গায় ছিদ্র হয়। তখন আমি উপর থেকে নিচে নামলাম। নিচে নামি তো আমি 2টা লাইফ জ্যাকেট নিলাম, আমার জন্য একটা, তোর ভাইয়ের জন্য একটা। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, আদার্স যারা যারা আছে সবাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। রাত 10টার দিকে যাত্রীদেরকে উদ্ধার করে একে একে সবাইকে উঠানো হয় 3টি বাসে। প্রশাসন বলছে সবার সহযোগিতায় নিরাপদে যাত্রীদেরকে জাহাজ থেকে উদ্ধার করা হয়। জাহাজটি আটকা পড়েছিল, সেটা আমরা উদ্ধার করলাম। সকল যাত্রী সাধারণকে আমরা সুন্দরভাবে নামিয়েছি। আমাদের সাথে কোস্টগার্ড, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনী ছিল। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জাহাজের ইঞ্জিন বিকল হয়েছে। ছেড়ে আসার 2 ঘন্টা পরে জাহাজে
বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চিন্তা করলেন যে এখান থেকে কক্সবাজার তাহলে 4 ঘন্টা লাগবে। এই রিক্সা উনি আর নিলেন না, উনি জাহাজটাকে এখানে খুলে এসে চরে উঠে দিলেন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ছাত্র দলের সদ্য ঘোষিত ঢাকা মহানগর শাখার 11টি কমিটি বিতর্কিত দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ কমিটি গঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি, রাখা হয়েছে বিতর্কিতদের। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে মিছিলের এক পর্যায়ে সড়কে বসে পড়েন বিক্ষোভকারীরা। অভিযোগ করেন আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য, নিষ্ক্রিয়, বিতর্কিত ও বহিরাগতদের নিয়ে কমিটি করা হয়েছে। দ্রুত এসব কমিটি বাতিলের পাশাপাশি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। নিজস্ব বলয় সৃষ্টি করার জন্য রাজপথের প্রকৃত ত্যাগীদেরকে অবমূল্যায়ন করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং দ্রুত আমরা এই কেন্দ্রীয় সংসদকে বিলুপ্তি করার জন্য অনুরোধ করছি। এই কমিটি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জন্য হয়। তারা মাইমেন দিয়ে পকেট কমিটি করেছে ও অতি বিলম্বে এই কমিটি বিলুপ্ত চাই। এই ত্যাগীদের মূল্যায়ন যদি না করা হয় তাহলে আমরা যে কোনো সময় আমরা দুর্বল আন্দোলন করব। অবৈধভাবে ভারতে প্রবেশের পর খাসিয়ার গুলিতে মারুফ মিয়া নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের মিনাটিলা বিওপির সীমান্ত পিলার থেকে ভারতের অন্তত 60 গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবি জানায় নিহত মারুফ সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় যায়। এ সময় দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে গুলি করে। পরে সঙ্গে থাকা অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। স্বজনরা চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে 20টি স্বর্ণের বার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয়েছে এক যাত্রীকে। এ ঘটনায় ওই বিমানটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এনএসআই বিমানবন্দরের নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে অভিযান চালায়। জব্দকৃত বারগুলোর ওজন 2 কেজি 33 গ্রাম। এনএসআই ও শুল্ক গোয়েন্দা জানায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসনের নিচে প্লাস্টিক স্কচ টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বার পাওয়া যায়। গ্রেফতার করা হয় আতিয়া সামিয়া নামের যাত্রীকে। তিনি দুবাইয়ে একটি স্বর্ণের দোকানে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করেন। সামিয়ার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে। মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মারা যান তিনি। তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার হিসেবে অভিহিত করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। রাত 9:51 তাকে মৃত ঘোষণা করেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কর্তব্যরত ডাক্তার। 92 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা।
এর আগে 2009 সালে দিল্লির AIIMS-এ মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। 2021 সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন প্রবীণ এই রাজনীতিক। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2014 সালে ভারতের 14তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন সিং। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 2 মেয়াদে। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এর উপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান। নাদিম মারজান, সময় সংবাদ। সৌদি আরবে কোনো প্রবাসী মারা গেলে বিনা খরচে মরদেহ পাঠানো হবে দেশে। দেশটিতে কার্যক্রম শুরু করা একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত আজিজিয়া এলাকায় প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গড়ে উঠেছে মেডিকেল কমপ্লেক্স। এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সৌদি প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন চেয়ারম্যান HM কেফায়েতুল্লাহ খান। সেখানেই জানানো হয় দেশটিতে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর বিনা খরচের ব্যবস্থা নিয়ে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, মেডিকেল কমপ্লেক্সটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মানবিক সহায়তা কেন্দ্র হিসেবেও কাজ করবে এটি, যেখানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির নাম মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত BNP। দুবাই থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আল দাইত এলাকায় এই বিজয় উৎসব করা হয়। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাইয়ের বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত করল। দুবাইয়ের অদূরে বিজয় উৎসবকে কেন্দ্র করে র্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। প্রায় 15 বছর পরে আমরা মুক্তভাবে, স্বাধীনভাবে এই প্রবাসের মাটিতে বিজয় উৎসব পালন করতে পেরেছি। আমাদের শ্রমবাজার বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের একটা বৃহত্তর অংশ। রেমিটেন্সের দিক দিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত 1 নম্বর স্থান দখল করে নিয়েছেন। এমন কিছু লোক আছেন আমাদের শ্রমবাজারকে পিছিয়ে ফেলার জন্য, কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকজন এখানে কাজ করছেন। বিজয় উৎসবের আলোচনা অনুষ্ঠানে বক্তারা জানান, 17 বছর জিম্মি দশার পর মুক্ত বাংলাদেশী হিসেবে উল্লাস প্রকাশ করতে পারছেন তারা। যেখানে আমাদের বাংলাদেশের একমাত্র অফিস বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং দূতাবাস, আর কোনো বাংলাদেশ সরকারি কোনো অফিস নেই, আমাদের আশ্রয়স্থল। সেখান থেকে আমাদের আওয়ামী জাহিলিয়তের লোকজনে আমাদের প্রবাসীদের বিরুদ্ধে নাম দিয়ে লিস্ট পাঠিয়েছে, যাদেরকে তো অন দ্য স্পট ধরছে, যাদের নাম দিয়েছে তাদের পরিবার তাদেরকে ধরে নিয়ে গিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার কারণে এখানে তার ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন কি অবস্থায় আছে যারা ভুক্তভোগী তারা জানে। মানুষের পাশে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, তখনই তাদের ভালোবাসা পেয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এই আগামীতে আমরা যেন বিএনপির পতাকা একত্রভাবে সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করতে পারি, সেই কাজে যেন আমরা সবাই আত্মনিয়োগ হই। বাংলাদেশে যারা বিনির্মাণ করার জন্য যে সমস্ত প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশকে শক্তিশালী করছে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, তাদের সেবা যাতে নির্বিঘ্ন হতে পারে। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের পিলো পাসিং, পুরুষদের দড়ি টানা, হাড়ি ভাঙ্গা ও পিটাপুলির সমাহার দারুণ উপভোগ্য হয়ে ওঠে। আয়োজনে আবুধাবি, আল আইন, শারজা, আজমান, রাস আল খাইমা, ফুজিরা, দুবাই থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
বিপিএল এর প্রথম দিনের অনুশীলনের সংবাদ সংগ্রহ করতে এসে বিব্রতকর এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন গণমাধ্যম কর্মীরা। রুদ্ধদ্বার অনুশীলন না হলেও তা ব্যাহত হয়েছে বিসিবির খামখেয়ালিতে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই কালো কাপড়ে ঢেকে রাখা হয় একাডেমি মাঠ। এ নিয়ে ক্ষোভ ঝরল গণমাধ্যম কর্মীদের কণ্ঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই দাবি করে থাকে গণমাধ্যম কর্মীরা নাকি বিসিবির একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারই এখন কালো কাপড়ের মলাটে আবদ্ধ। 3 দিন বাকি দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার, তবে প্রচার প্রচারণা বলতে এখনো কেবলই কনসার্টে সীমাবদ্ধ। যদিও শুরু হয়েছে দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতি, তবে সেখানেও কিসের এত ভয় বিসিবির? বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের খবর সংগ্রহে যারা মাঠে এসেছেন তারা মুখোমুখি হয়েছেন বিব্রতকর এক পরিস্থিতির। কালো কাপড়ে ঢাকা একাডেমি মাঠের একাংশ যেন কিছু লুকাতে চাইছে বিসিবি। রাজনৈতিক পট পরিবর্তনে ইতিবাচক পরিবর্তনের স্লোগান এখন সর্বত্রই, তবে বোর্ড হাঁটছে ভিন্ন পথে। সবকিছুতেই লুকো ছাপা, তাই হয়তো কালো কাপড়ে সেই দাগ লুকানোর চেষ্টা। আজকের আগ পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে, আজকের দিনটা সবচেয়ে বাজিং থাকে। ফার্স্ট ডে অফ প্র্যাকটিস ইন বিপিএল, টিমস কামিং আপ, প্লেয়ার ঢুকতেছে, মজা করতেছে, এগুলো এবং মানুষের যারা আপনার দর্শক তাদের এটা প্রতি একটা আগ্রহ থাকে। এখন বিপিএল শুরু হওয়ার আগে যদি আগ্রহের দিকে এরকম পানি ঢেলে দেওয়া হয়, এটা আসলে কতটা যৌক্তিক এটা তো একমাত্র বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বারে বলতে পারবেন। এখান থেকে আমাকে 4টা নেট ক্রস করতে হচ্ছে, তারপরে একটা প্লেয়ারের আমি ছবি দেখি। এখন এই ছবিটা প্লেয়ারের, ওই ছবিটা আমি নিজেই বুঝতে পারতেছি না যে এটা কোন প্লেয়ার, তাহলে দর্শক বুঝবে কোথা থেকে? দলগুলো অনেক সময় নিজেদের কৌশল সম্পর্কে প্রতিপক্ষকে না জানাতে করে রুদ্ধদ্বার অনুশীলন, তবে ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করেছে এ ব্যাপারে কিছুই জানা নেই তাদের। ডেফিনেটলি বিসিবির কল, তারা ডিসিশন নেবে যে কী করতে হবে না করতে হবে। তবে ডেফিনেটলি আমি মনে করি সেটা নিয়ে কথা তো অবশ্যই বলবে, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক এরাই, তো ডেফিনেটলি কথা বলে। বাট আমি একদমই একটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কী অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। এ নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো সদুত্তর। পরে জানা গেছে বিষয়টি আমলে নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই হয়তো অনুশীলন উন্মুক্ত থাকবে গণমাধ্যম কর্মীদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রক্রিয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। সেই ধারাবাহিকতায় বাবাকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আসেন তিনি। দীর্ঘক্ষণ আলোচনা করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে। জায়ান আহমেদের খেলার ভিডিও ও বায়োডাটা দেখে সন্তুষ্ট বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। আগামী বছরের মাঝামাঝি সময়ে অনূর্ধ্ব 23 দলের ট্রায়ালে তাকে ডাকা হয়েছে। দেশের ফুটবলে বইছে নবজাগরণের হাওয়া। কিছুদিন আগে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী পেয়েছেন বাংলাদেশের হয়ে খেলার অনুমতি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে দেখেই লাল সবুজের জার্সির আকর্ষণ বেড়েছে প্রবাসী তরুণ ফুটবলারদের কাছে। তাদেরই একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার জায়ান আহমেদ। লাল সবুজের জার্সি গায়ে খেলার লক্ষ্যে এই মার্কিন এখন বাংলাদেশে। তার স্বপ্ন এক ধাপ এগিয়ে নিতে বাবার সঙ্গে ফুটবল ফেডারেশন ভবনে আসেন জায়ান। দীর্ঘ সময় আলোচনা করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে। সেখানে ছিলেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানও। জায়ান আহমেদের জন্ম যুক্তরাষ্ট্রে, বেড়ে উঠেছেন দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। জন্ম প্রবাসে হলেও নিজের শেকড় ভুলেননি এই ফুটবলার। সেই শেকড়ের টানেই ছুটে এসেছেন বাংলাদেশে, প্রতিনিধিত্ব করতে চান লাল সবুজের। আমার বাবা মা তো দুজন বাংলাদেশ থেকে, সো আই জাস্ট ওয়ান্ট টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি। আমি বাংলাদেশের জন্য খেলতে চাই বিকজ আই বিলিভ আই ক্যান হেল্প বাংলাদেশ উইন এন্ড জাস্ট বিকাম আ বেটার টিম। ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য জায়ান। সেই দলের হয়ে খেলেছেন ইউরোপের স্পেন ও ডেনমার্কের মতো দেশের বেশ কয়েকটি টুর্নামেন্ট। তবে নিজেকে প্রমাণ করেই গায়ে তুলতে চান লাল সবুজের জার্সি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও আগ্রহ আছে তার। যুক্তরাষ্ট্রে পড়ালেখার পাঠ চুকিয়ে খেলতে চান বাংলাদেশ প্রিমিয়ার লিগ। একটু ব্রিফ কথা হয়েছে, বেশি ডিটেল বলতে চাই না, বাট এমনি সাম নিউজ কামিং ইন দ্য ফিউচার। আমি এখনো কলেজ আছি, সো আমার আরও 1 বছর আছে, সো ওইটা আগে শেষ করে দেখি কি আছে ফিউচার। ইফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইজ দ্য কারেক্ট মুভ তাহলে এসে পড়বো, বাট মেইন যে আমি ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই।
জায়ানের খেলার ভিডিও ও বায়োডাটা দেখে বেশ ইতিবাচক বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। আগামী বছরের মাঝামাঝি সময় অনূর্ধ্ব 23 দলের ট্রায়ালের জন্য ডাকা হবে এই ফুটবলারকে। এর আগে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু করতে চায় জায়ানের পরিবার। very energized and very encouraged ওর ভিডিও এবং প্রোফাইলটা দেখে যে টিটিভাই বিলিভ করেন যে he will make a difference. বয়স ভিত্তিক দল under 23 it's coming up. I think it's September or August. Bangladesh Football Federation will be considering him for potential tryouts. So হয়তো জুন জুলাই দিকে জায়ান আসবে 1-1.5 মাসের মতন ট্রাই আউট করে and then he will stay in the camp and then of course যদি টিম মেক করে ওইটাই হবে ওর ফার্স্ট স্টার্টিং পয়েন্ট। এর ভিতরে আমাদের কাগজপত্রগুলো গোছাতে হবে, সবকিছু রেডি করতে হবে। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার আগে 90-এর দশকে বাংলাদেশের ঘরোয়া লিগ খেলেছেন জায়ানের বাবা। কোনো এক সময় স্বপ্ন দেখতেন লাল সবুজের প্রতিনিধিত্ব করার। বাবার সে অধরা স্বপ্নই পূরণ করতে চান জায়ান আহমেদ। আমি বাংলাদেশের জন্য খেলতে চাই বিকজ I believe I can help Bangladesh. ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সচিবালয়ে আগুনে পড়ল 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি 3 দিনের প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হাসিনা সরকারের অপকর্মের ফাইল গায়েবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে, দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও, নিরপেক্ষ তদন্তের দাবি। এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ও 2বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। 92 বছর বয়সে দিল্লির হাসপাতালে মৃত্যু। নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর শোক প্রকাশ। এ ছিল প্রবাসী সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।